9 মাস আগে, আজ থেকে 9টা মাস আগে এমনই এক বৃষ্টি ভেজা প্রহরে আমাদের দেখা হয়েছিল, এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। মনে আছে ক্যাপ্টেন? অথচ মাত্র 9টা মাসের ব্যবধানে আজ আমরা যোজন যোজন দূরে। হয়তো এতটা খারাপ আমার লাগতো না, হয়তো এতটা দম বন্ধকর মুহূর্তের শিকার আমি হতাম না। কেন করলেন আমার সাথে এমন? ভালো যদি নাই বাসবেন তাহলে কেন আসলেন এতটা কাছে? কেন জড়ালেন এই মরণ মায়ায়? প্রবল বর্ষণমুখর শ্রাবণের দ্বিপ্রহর বিরাজমান। ঘোর বর্ষায় আক্রান্ত সমগ্র সুবর্ণনগর। ক্ষণে ক্ষণে রুদ্র রোষে নীলিমার বক্ষজুড়ে বজ্র বিদ্যুতের অট্টহাসিতে তস্ত্র জনপদ গৃহকোণে সিটিয়ে আছে। পুরাতন স্যাঁতস্যাঁতে দোতলা ভবনের পূর্বপার্শ্বের কক্ষটায় ঝুল বারান্দার দরজার হেলান দিয়ে দূরদিগন্তে শূন্য দৃষ্টি মেলে আনমনে কথাগুলো আওড়াচ্ছিল তৃষা। নিচে সবাই মহাব্যস্ত আজ। তার পেছনের কারণটাও ব্যাপক তাৎপর্যময়। আজ ইংরেজি বর্ষপঞ্জিকায় আগস্টের 12 তারিখ, অর্থাৎ তৃষার আজ 19তম জন্মদিন। নিঃসন্দেহে দিনটা নেওয়াজ বাড়ির সকলের জন্য বড্ড বৈশিষ্ট্যসূচক, তাই সবাই সেই তোড়জোড়েই মত্ত। তবে দিনটা স্বসম্বন্ধে বিন্দুমাত্র স্পৃহা দূর, সদা হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আনন্দের নগণ্যতম রেখাও স্থান পায়নি আজ। উন্মত্তাল পবন জানালার পর্দাগুলোকে অবদ্ধ ঝাপটায় উড়িয়ে দিচ্ছে বারংবার। হঠাৎ কক্ষে কারো প্রবেশ অনুভূত হতেই তড়িৎ বেগে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা অশ্রুকণা হাতের অপর পৃষ্ঠ দ্বারা মুছে পিছনে ফিরল তৃষা। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো চঞ্চল ভঙ্গিমায় কক্ষে প্রবেশকারী আরিশাকে। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা। তৃষা ভ্রু কুঁচকে ধীরলয় ওর দিকে এগিয়ে গিয়ে শুধালো, এভাবে ছুটছিলি কেন সোনা? কি হয়েছে? আরিশা জোরে জোরে শ্বাস নিল কয়েক দফায়, অতঃপর স্বাভাবিক হওয়ার ব্যর্থ প্রচেষ্টায় বলল, তো তোমার পার্সেল পিপি। ও থামতেই তৃষা কুঞ্চিত ভ্রু যুগল আরও কুচকাল। মানে? মানে আর কি, তোমার পার্সেল এসেছে। কুঞ্চিত ভ্রুযুগল শিথিল হতে শুরু করেছে ইতিমধ্যেই। বিরক্তির ছাপিয়ে একরাশ বিস্ময় গ্রাস করেছে দৃষ্টি। মস্তিষ্ক খুঁজে চলছে কাঙ্ক্ষিত ব্যক্তির পরিচয়, তবে ফলাফল শূন্য। দীর্ঘ একটা মাস যাবৎ সকলের থেকে বিচ্ছিন্ন তৃষা বড্ড একাকিনী। প্রথম দিকের রাতে টুইঙ্কেলের সঙ্গে আলাপ জমলেই ইদানিং সেটাতেও ভাটা পড়েছে, আর মেহসানার সঙ্গেও তত একটা কথা হয়ে ওঠে না। তাহলে কে পাঠাবে উপহার? এদিকে হুট করে ওকে এমন ধ্যানে মগ্ন হতে দেখে আরিশা একটা ধাক্কা দিয়ে বলল, ওই পিপি, কই হারালা? আরিশার ধাক্কায় সম্বিত ফিরল তৃষার। ঘোর লাগা নেত্রদ্বয় মিলে বিভ্রান্ত স্বরে বলল, পার্সেল? তাও আবার আমার নামে? ভুল দেখেছে তো, হয়তো ভুল করে ভুল অ্যাড্রেসে এসেছে। আমাকে আবার কে পার্সেল পাঠাবে? আরিশা এবার কপালে হাত দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আরে না রে ভাই, আমি কি আর অতই কাছাকাছ করি? ডেলিভারি বয় স্পষ্ট করে বলল তৃষা নেওয়াজ। এই অঞ্চলে তৃষা নেওয়াজ নামে তুমি ছাড়া আর অন্য কেউ আছে নাকি? খামোখা সন্দেহ করো। তৃষা তবুও নিশ্চিত হতে চাইল। তুই শিওর তো? ভালো করে নামটা দেখেছিস? আরিশা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঈষৎ বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ রে বাবা, 100% শিওর। পার্সেল নিয়ে লোকটা নিচে ঠায় দাঁড়িয়ে ওয়েট করছে। তোমার যদি বিশ্বাস না হয় নিজের চোখে গিয়ে দেখে আসো। এখন দ্রুত চলো তো দেখি, আমার তর সইছে না। তৃষার বিস্ময়ের ঘোর কাটে না। হঠাৎ নিস্তরঙ্গ হয়ে যাওয়া জীবনে আকস্মিক এই পার্সেল বড্ড অনাকাঙ্ক্ষিত। মনের গহীনে এক অজানা কৌতূহল আর সংশয়ের দোলাচল নিয়ে ও ধীর পায়ে পদক্ষেপে আরিশার অনুগামী হল। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। রান্নাঘরের টিনের চালে বর্ষণের অবিরাম ছন্দপতনের আওয়াজ শ্রুতিমধুর হয়ে কর্ণগোচর হচ্ছে। আরিশার সঙ্গে নিচে নামতেই তৃষার দৃষ্টিগোচর হলো নেওয়াজ বাড়ির সদর দরজায় ছাউনির নিচে রেইনকোট পরিহিত, হাতে বেশ বড়সড় একটা প্যাকেট ধরে দণ্ডায়মান যুবকটিকে। বৃষ্টির ছাড় থেকে বাঁচতে পার্সেলটা পলিথিনে খুব যত্ন করে মোড়ানো। তৃষাকে দেখেই ডেলিভারি বয় পকেট থেকে একটা রসিদ বের করে এগিয়ে এসে বেশ পেশাদার ভঙ্গিতেই শুধালো, আপনি তৃষা নেওয়াজ? জি আমি। আপনার একটা পার্সেল আছে ম্যাম, ঢাকা থেকে বুক করা হয়েছে। কাইন্ডলি এখানে একটা সাইন করে দিন। তৃষা রশিদের ওপর নিজের নামটা দস্তখত
করে পার্সেলটা হাতে নিতেই ও এক অদ্ভুত শিহরণ অনুভব করল। আয়তনে বড়সড়, ওজনে কম নয় প্যাকেটটা। তৃষার একার পক্ষে বহন করা দ্রোহ হয়ে ওঠায় আরিশা সহায়তা করলে ফুপিকে। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় পার্সেলটা নিয়ে ভেতরের দিকে প্রবেশ করলো ওরা। সকলে রান্নাঘরে ব্যস্ত থাকায় ড্রয়িং রুম জনশূন্য, তাই ওরা কোনোরূপ বাক্যবায় না করে নির্ঝঞ্ঝাটে সরাসরি তৃষার শয়নকক্ষের দিকে পা বাড়ালো। বিছানার ঠিক মাঝখানে রাখা সুবিশাল সেই প্যাকেটটার দিকে ও নিষ্পলক চেয়ে আছে তৃষা। বাইরে শ্রাবণের অঝোর ধারায় প্রকৃতি তখনও মাতোয়ারা, অথচ তৃষার নির্লিপ্ততার পরিবেশ বেশ ভারী করেছে। এদিকে আরিশার কৌতূহলের পারদ তুঙ্গে, ও উত্তেজনায় রীতিমতো ছটফটাচ্ছে। হাতের কাছিটা তৃষার সামনে নাচিয়ে প্রায় চিৎকার করে উঠে ও বলল, ও পিপি, তুমি কি এভাবে স্ট্যাচু হয়ে সারাদিন বসে থাকবে? আরে খোলো না, আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। এত বড় গিফট এই অচপাড়াগায় ডেলিভারি হয়েছে, তুমি ভাবতেও পারছো কি এক্সাইটিং ব্যাপার। তৃষা কোনো কথা বলল না। ও জানালার বাইরে বৃষ্টির ঝাপটার দিকে তাকালো। পরক্ষণে অত্যন্ত যান্ত্রিকভাবে আরিশার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, খোলার দরকার নেই রে, হয়তো কেউ মজা করেছে কিংবা অন্য কারো জিনিস ভুলে আমার নামে এসেছে, তুই রেখে দে। আরিশা এবার অবাক হয়ে বড় বড় চোখে তাকালো। ও কাঁচিটা বিছানায় ছুঁড়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো পিপি? এই ভর দুপুরে বৃষ্টিতে ভিজে ডেলিভারি বয় তোমার নাম ধরে চিল্লিয়ে চিল্লিয়ে দিয়ে গেল, আর তুমি বলছো অন্য কারো? তোমার কি হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে? দেখ আরু, ওর কথাটা পূর্ণতা পাওয়ার অবকাশ পেল না। তার আগেই আরিশা এক প্রকার জোর করে ওর হাতটা টেনে ধরল। কাঁচিটা ওর হাতে গুজে দিয়ে দাঁত কিরমির করে বলল, দেখো পিপি, তুমি খুললে খোলো, না হলে আমি একাই চিড়ে ফেলবো সবটা। নিজের জন্মদিনে একটু তো সারপ্রাইজড হতে শেখো। এত মনমরা হয়ে আছো কেন বলো তো? প্লিজ প্লিজ ওপেন ইট। তৃষা লম্বা একটা শ্বাস নিয়ে অত্যন্ত সন্তর্পণে কাঁচির ফালাটা পলিথিনের ওপর ছোঁয়াতেই এক অদ্ভুত হিরণ্যময় দ্রুতির আভাস পেল। বাইরে তখন মেঘের গুরুগম্ভীর। তৃষা কম্পিত চিত্তে পলিথিনের আস্তরণ আর কার্ডবোর্ডের বাঁধন আলগা হতেই আরিশার গগনবিদারী চিৎকারে ঘরের স্তব্ধতা চূর্ণ করে দিল। বিছানার ওপর যেন এক টুকরো রামধনু আশ্রে পড়েছে। নীল, রক্তিম, কাঞ্চন আর সবুজের এক মায়াবী সংমিশ্রণে ঝিকিমিকি করে উঠল রাশি রাশি কাশ্মীরি রেশমি চুড়ি। পাথর বসানো আর সূক্ষ্ম কারুকাজে খচিত সেই চুড়িগুলোর উজ্জ্বলতা বাইরের মেঘলা দিনের বিষণ্ণতাকে এক নিমিষে ধুয়ে মুছে দিল। তৃষা প্রস্তর মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে রইল। ওর শ্বাস প্রশ্বাস যেন গলায় এসে আটকে আছে। ওর স্বপ্নের কাশ্মীরে চুড়ি এখন হাতের নাগালে ভাবতেই অজানা আবেশে দুলে উঠছে হৃদয়। আরিশা উত্তেজনায় কাঁপতে কাঁপতে চুড়িগুলোর ওপর হাত বুলিয়ে বলল, ও মাই গড পিপি, এগুলো তো কাশ্মীরি চুড়ি। দেখো কি সুন্দর নিখুঁত কাজ। এ কি, এখানে তো অনেকগুলো চুড়ি আছে। বলেই আরিশা ক্ষিপ্র হাতে চুড়িগুলো পৃথক করতে শুরু করল। বিছানায় একে একে সাজিয়ে রাখার সময় ও বিড়বিড়িয়ে গুনছে 1, 2, 3। তৃষার হৃৎপিণ্ডটা বক্ষপঞ্জরে অবাধ্য অশ্বের মতো ঘা মারছে। আরিশার গণনা শেষ হতেই ও রুদ্ধশ্বাসে বলে উঠল, পিপি, গুনে দেখো, এখানে ঠিক 19 জোড়া চুড়ি আছে। বাট 19 জোড়া কেন? আচ্ছা, তোমার 19তম জন্মদিন বলেই কি 19 জোড়া? ও পিপি, কে পাঠালো এটা? তৃষার কর্ণকুহরে 19 সংখ্যাটা প্রতিধ্বনিত হতেই ওর দুচোখের কোণ ছাপিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। 19 বছর, 19 জোড়া মান অভিমানের সাক্ষী এই কাচের কারুকাজ। হুট করে খেয়াল করল ঝকঝকে চুড়িগুলোর স্তূপের ঠিক মাঝখানে একটা নীলচে চিরকুট পড়ে আছে। আরিশা সেটা নেওয়ার আগেই তৃষা এক অদম্য ক্ষিপ্রতায় খামটি তুলে নিল। খামটি খুলতেই বেরিয়ে এলো এক টুকরো নীল কাগজ। অত্যন্ত পরিচিত, কাটা কাটা অথচ বলিষ্ঠ হস্তাক্ষরে সেখানে লেখা, প্রিয় অভিমানিনী ম্যাম, এত অভিমান কোত্থেকে আসে? ভালোবাসে যে বুঝতে পারো না? যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। আপনার ফেসবুক পোস্ট দেখে বুঝেছি কাশ্মীরি চুড়ির উপর আপনার অবসেশন একটু বেশি। বাট টু বি অনেস্ট, আই এম ফিলিং জেলাস। আমার বউ আমি ব্যতীত অন্য কিছুতে অবসেসড হবে কেন? এতে আপনার ক্যাপ্টেন। চিরকুটটা হাতে ধরা অবস্থাতেই তৃষার নিঃশ্বাস যেন প্রগাঢ় অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে গেল।
আর্যর ভরাট কণ্ঠস্বর কাগজের প্রতিটি অক্ষরের ভাঁজ থেকে উঠে এসে ওর কানের কাছে ভ্রমরের মতো গুঞ্জন করছে। ওর বুকের ভেতর জমে থাকা দীর্ঘ 1 মাসের তুষার শুভ্র অভিমান মুহূর্তেই আর্যর লেখনির উত্তাপতে গলতে শুরু করলো। ঝাপসা চোখে ও অক্ষরের ওপর আঙ্গুল বোলালো। তৃষার ননজলে চিরকুটের নীল কালি কিঞ্চিত লেপ্টে যেতেই আরিশা সচকিত হয়ে উঠল। ও কৌতূহলের অতি সস্যে বাক্সের একদম তলায় লুকানো আরও একটি ক্ষুদ্র চিরকুট মেরে তুলে নিল। ওষ্টা ধরে এক চিলতে দুষ্টমি হাসি ফুটিয়ে ও উচ্চস্বরে পড়ে শোনালো। অভিমানী মেঘগুলো আজ দূরে কোথাও যাক, 19 জোড়া চুরির রিনঝিন সুরে আমাদের গল্পটা পূর্ণতা পাক। তৃষা দ্রুত হাত বাড়িয়ে আরিশার কাছ থেকে দ্বিতীয় চিরকুটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে আরিশা এক লাফে বিছানার ওপরে চলে গেছে। আরিশা চিরকুটটি উঁচিয়ে ধরে টিপ্পনি কেটে বলল, ওরে বাবা, আমার পিপি তো দেখছি আস্ত একখানা প্রেমের আগ্নেয়গিরির ওপর বসে আছে। প্রিয় অভিমানিনী ম্যাম, কি রোমান্টিক, বাপরে! তা আমার ফুপাতো দেখি সেই একদম রোমান্টিকতায় ডক্টরেট করা। তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তে আর রক্তিম বর্ণ ধারণ করল। ও ভেজা চোখেও কিঞ্চিত কৃত্রিম রাগ ফুটিয়ে বালিশ ছুঁড়ে মারল আরিশার দিকে। আরো একদম ইয়ার্কি করবি না বলছি, দে ওটা আমাকে। আর তুই ঘর থেকে বের হতো 2 দিন বাদে তো তোর এসএসসি পরীক্ষা, যা গিয়ে পড়তে বস। আরিশা এবার খিলখিল করে হেসে উঠল। ও খাটের কোণে বসে দুলতে দুলতে বলল, যাব, কিন্তু পিপি, চুড়িগুলো একবার হাতে পরে দেখো না, 19 জোড়া কাশ্মীরি চুড়ি। উফ, আমার তো ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আরো তৃষার বিরক্তি মিশ্রিত গর্জনে আরিশা এবার মুখ কুঁচকে বলল, হ্যাঁ, আমি যাচ্ছি। যত ঢং, একবার শুধু বিয়েটা হতে দাও, আমারও আসবে পার্সেল। বলেই চিরকুটটা বিছানায় রেখে মুখ ভেঙচিয়ে কক্ষ ত্যাগ করল। তৃষা এক ঝলক সেদিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি ঘোরালো। তড়িৎ বেগে চিরকুটটা হাতে নিয়েই পুনর্বার লেখাগুলো পড়ল। ডাগর নেত্র ভিজে উঠল ওর। লোকটা এমন কেন? দূরে সরিয়ে দিতে চাইলে দ্বিগুণ মায়া জড়িয়ে নেয়, 10 গুণ কষ্ট বৃদ্ধি করে কেন আবার? তৃষা তাচ্ছিল্য সহিত হাসল। ভালোবাসেন আমায়? আদতেও ভালোবাসেন তো? তাহলে সেটা চিরকুট অব্দি সীমাবদ্ধ রাখলেন কেন? কেন নিজে একটাবার এলেন না? উনমাতাল বর্ষণ ক্রমে স্তিমিত হয়ে এসেছে। টিনের চালে বৃষ্টির অবাধ্য নূপুর কিনিকণ এখন কেবলই টুপটাপ জলপতনের ক্লান্ত শব্দে রূপান্তরিত। জানালার কাছের ওপারে জমে থাকা জলবিন্দুগুলোর মতো স্থির হয়ে বসেছিল তৃষা। সহসা কক্ষের নিস্তব্ধতা চিরে একজোড়া বলিষ্ঠ অথচ কম্পিত হাতের স্পর্শ অনুভব হলো ওর মাথায়। মমতা ভরা চিরপরিচিত পরশে ও ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল বড় ভাই তৌফিক নেওয়াজ দাঁড়িয়ে আছেন। রোগব্যাধিতে মানুষটার সেই চওড়া কাঁধ কিছুটা নুয়ে পড়েছে। ফর্সা মুখশ্রীতে অসুস্থতার কালচে ছাপ স্পষ্ট, তবুও দু চোখে উপচে পড়েছে বোনের জন্য এক সমুদ্র সমান স্নেহ। তৃষা চট করে জানালার কার্নিশ ছেড়ে উঠে দাঁড়ালো, ব্যাকুল কণ্ঠে শুধালো, ভাইয়া, তুমি এই অবস্থায় উপরে কেন এলে? আমিই তো নিচে যেতে পারতাম। শরীরটা কি খুব খারাপ লাগছে? তৌফিক সাহেব এক চিলতে ম্লান হাসলেন। বোনের দুগালে হাত রেখে কপালে ছোট্ট চুমু খেয়ে খুব নরম গলায় বললেন, বোনটার জন্মদিন আর ভাই হয়ে একতলায় বসে থাকবো? তোর ভাই এতটা অকেজো হয়ে যায়নি রে বোনটি। তৃষা এক চিলতে হাসল। তৌফিক নেওয়াজ এবার প্রশ্ন করে বললেন, মন খারাপ তোর বোনটি? তৃষা মৃদু ঢোক গিলল। ভাইয়ের চোখে চোখ না রেখেই মিথ্যার আশ্রয় নিল। বই না তো। বোনের মিথ্যাচার মুহূর্তেই ধরে ফেললেন তৌফিক নেওয়াজ। ভাই হই তোর, মিথ্যা কথা বলিস না আমার সামনে, যখন জানিসই তুই সেটা পারিস না। তৃষা ঈষৎ শঙ্কিত হয়ে ভাইয়ের দিকে তাকালো। তৌফিক নেওয়াজ আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার চৌকাঠে ছায়া পড়ল শায়লা বেগমের। হাতে খাবারের থালা, চোখে মুখে একরাশ প্রশান্তি। উনি কক্ষের গুমট ভাবটা হালকা করার জন্য কিঞ্চিত কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বললেন, কি ব্যাপার, ভাই বোনের কি আজ না খেয়েই দিন কাটানোর ইচ্ছে? নিচে আমার আম্মা সিন্নি রেঁধেছেন, আর আজ তোর প্রিয় সব রান্না হয়েছে। তৃষা, চটপট হাত মুখ ধুয়ে আসো তো দুজনে। আর আরিয়ানের আব্বু, তুমি ওকে বেশি কথা বলে ভুলিও না, ওকে নিচে নিয়ে আসো। তৌফিক সাহেব হেসে বোনের হাত ধরলেন। চল পাগলি, আজ কোনো মন খারাপ না, নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। অন্তত এই শুভ দিনটার সম্মানে একবার হাস তো দেখি। তৃষা ভাইয়ের দিকে চেয়ে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে তুলল। বিছানায় সেই চুড়িগুলোর ওপর
শেষবার হাত বুলিয়ে তৃষা ভাইয়ের হাত ধরে নিচে নামল। অলস অপরাহ্ন, মেঘের ঘনঘটা পুরোপুরি কেটে না গেলেও আকাশের এক কোণে এক ফালি ম্লান রৌদ্র উকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। গ্রামের মেঠো পথটি সিক্ত কাদা আর বৃষ্টির জলে একাকার। দুপাশে দাঁড়িয়ে থাকা তাল আর সুপারি গাছগুলোর পাতা থেকে বৃষ্টির অবশিষ্ট অংশ তখনও টুপটাপ করে ঝরে পড়ছে। গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে চলা নদীটির নাম চিত্রা। শ্রাবণের ঢলে নদীটি এখন কুল ছাপিয়ে যৌবনবতী হয়ে উঠেছে। নদীর ঘাটের শ্যাওলা ধরা সিঁড়িগুলো বৃষ্টির ছোঁয়ায় আরও পিচ্ছিল হয়ে আছে। ঘাটের বাঁধানো চাতালে বসে আজ আড্ডা জমিয়েছে আরিশা, শিয়া, ওহি আর তৃষা। তৃষাকে এক প্রকার জোর জবরদস্তিতে টেনে হিঁচড়ে এখানে এনেছে ওরা তিনটিতে মিলে। একের পর এক বাক বাহুলতার জেরে সেখানে টেকা দায়, অথচ এত কিছুর মাঝেও তৃষা কোনো উত্তর না দিয়ে শূন্য দৃষ্টিতে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিস্তব্ধতা চিরে মেঠো পথ দিয়ে কারো দ্রুত বেগে হেঁটে আসার শব্দ পাওয়া গেল। বৃষ্টি জমে থাকা জলে কারো পদধ্বনির ঝপাঝপ শব্দ হতেই চারজনই সচকিত হয়ে ফিরে তাকালো। ঘাটের ঢালে হুট করে উদয় হলো আরিয়ান। অসময়ে ওকে দেখে সবাই কিঞ্চিত অবাক হলো। আরিশা ভাইকে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে কিছু বলতে যাবে, তার ঠিক পূর্ব মুহূর্তেই ওদের কর্ণগোচর হলো অপর প্রান্ত হতে ভেসে আসা গ্রাম্য শোরগোল। সকলে একযোগে তাকালো সেদিকে। তৃষা নিজেও ভ্রু কুঞ্চনপূর্বক এক ঝলক চাইল। সঙ্গে সঙ্গে ওর দৃষ্টি আটকালো সেখানে। কোনরূপ পূর্বাভাস ছাড়াই তৃষা দ্রুতপদে এগিয়ে গেল সেদিকে। পিছে অবাক দৃষ্টি নিক্ষেপপূর্বক সকলে একসঙ্গে প্রশ্ন করে বলল, কই যাস তৃষা? তৃষা উত্তর না দেওয়ায় ওরাও পিছু ছুটল ওর। ভিড় ভাট্টা সরিয়ে এগিয়েই তৃষা থ মেরে দাঁড়ালো। যা ভেবেছিল ঠিক তাই। শ্বেত শুভ্র গাড়িটা কর্দমাক্ত। তার পাশেই নাক মুখ কুচকে দাঁড়িয়ে আছে অফ হোয়াইট শার্ট পরিহিত সুঠামদেহী আর্য এহসান। আর্যকে দেখে মুহূর্ত কয়েক স্থবির হয়ে পড়ল তৃষা। সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। পরক্ষণে পাশ থেকে ভেসে আসা পৌরকণ্ঠে ধ্যান ছুটল ওর। আরে এই গ্রামে এত বড় মাইকড়ো, তা বাজান কেডা তুমি, কার বাড়িতে আইছো? আর্য তখনও ভিড়ের মাঝে থাকা তৃষাকে দেখেনি। ও গম্ভীর স্বরে বলল, মাইসেলফ আর্য এহসান। পাশ থেকে এক বৃদ্ধা বললেন, ইংরেজি তো ভালোই কইতাছো, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, অত ইংরেজি আহে না। তা তুমি কার বাড়ি আইছো বাসা? নেওয়াজ বাড়িটা কোন দিকে? তা তো গ্রামের শেষ মাথায়, তা তুমি ওদের কি হও? আর্য অনর অবস্থানে নিজের পরিচয় দিতে উদ্যত হতেই পাশ থেকে একজন তৃষার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, কি রে তিশা, তোর আত্মীয় নি? কথাটা বলতে দেরি সকলের দৃষ্টি একযোগে ওর দিকে নিবদ্ধ হলো। আর্যর গাড়ি দূর থেকে দেখেই চিনে ফেলার দরুন এখানে এসেছিল তৃষা। তবে আশঙ্কা সত্যি হয়ে এত বড় বিপাকে পড়বে সেটা হয়তো কল্পনাও করতে পারেনিও। ভিড়ের আড়াল হতে তৃষার অবয়ব স্পষ্ট হতেই আর্য তপ্ত দৃষ্টির সাথে তার কম্পিত আক্ষিপল্লব একাকার হয়ে গেল। সেই নিস্তব্ধ মুহূর্ত চূর্ণ করে ছোট্ট টুইঙ্কেল তীরের মতো ছুটে এসে তৃষার পা দুটোকে পরম মমতায় জাপটে ধরে আধো আধো স্বরে বলল, তৃষা কম্পিত হাতে টুইঙ্কেলের মাথায় স্নেহের পরশ বুলিয়ে কপালে চুমু খেল। আর্য নির্নিমেষ চেয়ে রয়েছে তৃষার দিকে। তার তৃষ্ণাত্ম নেত্রযুগল যেন দীর্ঘ 5 মাসের মরুদহন শেষে এক পশলা সুশীতল বৃষ্টির দেখা পেয়েছে। আশেপাশের উৎসুক জনতার গ্রামীণ কানাঘুষা গুঞ্জন তখন আরও তীব্রতর হয়ে উঠেছে। সেই পৌর লোকটা ফের গলা খাকারি দিয়ে শুধালেন, কিরে তৃষা, বাসারে জিনিস, মুখ দিয়ে তো কথা সরে না দেহি, কারে নিয়ে আইলি এই মেক্কাদাই? তৃষা কোনোমতে নিজের কণ্ঠস্বর গুছিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার আগে আর্য গ্রাম্য স্তব্ধতা চূর্ণ করে স্পষ্ট কণ্ঠে বলল, আমার হাজব্যান্ড আর্য এহসান, অ্যান্ড শি ইজ মিসেস এহসান। মুহূর্তেই ভিড়ের মাঝে এক তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ল। গ্রামের মহিলারা ঘোমটা টেনে উকিঝুঁকি দিতে লাগল। কেউ একজন বলে উঠল, ও মা, তিশা জামাই দিয়ে আসতো সিনেমার নায়ক, এত বড় অফিসার। তৃষার বান্ধবী সিয়া আর ওহি তখন স্থির হয়ে দাঁড়িয়ে। আরিশা ফিস করে বলল, পিপি ফুপ্পা তো জাস্ট আগুন, এত হ্যান্ডসাম দেখতে। ওনার ছবি তো তুমি দেখাওনি আমাকে। তৃষার লজ্জা বিরক্তির মিশালে আর রক্তিম হয়ে উঠল। লোকটা কি একটুও কাণ্ডজ্ঞান নেই? এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের ঢাকঢোল পিটিয়ে পরিচয় দেওয়ার মানে কি? তৃষা টুইঙ্কেলের হাতটা শক্ত করে ধরে কোনো কথা না বলে উল্টো দিকে হাঁটা দিল।
আর্যর ওপর জমাটবদ্ধ অভিমানটা মাহেরিন কাণ্ডের পর যেন পাহাড়সম হয়ে আছে। তা স্রেফ এক দেখায় গলে যাওয়ার নয়। তৃষাকে হনহন করে চলে যেতে দেখে আর্য এক মুহূর্তের জন্য থমকালো। তারপর এক চিলতে বাঁকা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে চিৎকার করে বলল, মিসেস আর্য এসান, জামাইকে রেখে কই যান? আরে শুনুন না, এই যে দেমগলি ম্যাডাম। তৃষা আর এক মুহূর্ত দণ্ডায়মান রইল না। সকলের সম্মুখে আর্যর এমন নির্লজ্জ সম্বোধনে মেজাজ সপ্তমে চড়েছে ওর। টুইঙ্কেলকে সঙ্গে নিয়েই ধূপধাপ পা ফেলে সেখান থেকে প্রস্থান করল তৃষা। ওর প্রস্থান পথের দিকে চেয়ে এক চিলতে কৌতুকী হাসল আর্য। ঠিক তখনই এগিয়ে এলো সিয়া আর ওহি। ওদের মধ্য থেকে সিয়া বলল, দুলা ভাই, আপনি আমাদের সঙ্গে চলুন, বাড়ির পথ তো চিনেন না। আর্য ওদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল। নো নিড, থ্যাঙ্কস। সরাসরি আর্যর এহেন প্রত্যাখ্যানে অপ্রস্তুত হয়ে উঠল ওরা। ঠিক তখনই আরিশা এগিয়ে এসে বলল, ফুপ্পা, আমি আরিশা। আর্য এক ঝলক আরিশার পানে চাইল। আগে কখনো দেখা না হলেও তৃষার মুখে বহুবার মেয়েটির কথা শুনেছ ও, তাই চিনতে খুব বেশি সমস্যা হলো না। আরু? আরিশা প্রফুল্ল চিত্তে সম্মতিসূচক মাথা ঝাঁকিয়ে বলল, জি চলুন ফুপ্পা, মেঘ করেছে, বৃষ্টি নামবে, বাড়ি যেতে হবে তো, দূর আছে বেশ। আর্য এক চিলতে হাসল। আরিশার সঙ্গে যাওয়ার প্রস্তুতির পূর্ব মুহূর্তে আরিয়ানের দিকে তাকালো। ইতিপূর্বে ভিডিও কলেই ওর পরিচয় হয়েছিল আর্যর সঙ্গে, তাই চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না। আর্য আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, আরিয়ান, তোমার পেপি তো দেখছি ঝড়ের গতিতে পারলো। তারপর তোমাদের রাস্তাটাও কাদা পানিতে ডুবে একাকার হয়ে আছে, গাড়ি যাবে না। আমাকে একটু হেল্প করবে? আরিয়ান সহাস্যে মাথা নাড়ল। জি ফুপ্পা। আর্য ড্রাইভারকে ইশারা করে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, আরিয়ান শোনো, আমি তো এখানকার কাউকে চিনি না। তুমি কিছু ছেলে ধরে গাড়ির পেছনে সিটে আর ডেকিতে থাকা সব পার্সেল আর গিফট করে নিয়ে এসো তো। ডেকিটা একটু সাবধানে খোলো, ওখানে বেশ কিছু ডেলিকেট জিনিস আছে। আমি আরোর সাথে এগোচ্ছি, তোমরা মালামালগুলো নিয়ে সাবধানে বাড়িতে আসো। তোমার কিছু করা লাগবে না, জাস্ট কিছু ছেলে দেখে এগুলো আনার ব্যবস্থা করো, আমি পেমেন্ট করব। আরিয়ান সম্মতিসূচক মাথা ঝাঁকাতেই আর্য আরিশার সঙ্গে নেওয়াজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নতুন জামাইয়ের আকস্মিক আগমনের খবর কানে আসতেই নেওয়াজ বাড়ির পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। উঠানের এক কোণে মোড়ায় বসে শায়লা বেগমের বৃদ্ধা মা এবং গ্রামের কয়েকজন মুরব্বী নারী গল্পগুজবে লিপ্ত ছিলেন। তারা মুহূর্তেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। শায়লা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে ছুটতে ছুটে চিৎকার করে উঠলেন, মেজো খালা, কই তোমরা সব? আরে জামাই আইতাছে, ও কপাল আমার। রান্নাঘর থেকে শায়লা বেগমের ভাইয়ের বউ এবং মেজ ভাইয়ের মেয়েরা মাথায় ঘোমটা টেনে উঁকি ঝুঁকি দিতে শুরু করলো। সারা বাড়িতে তখন থালা বাসনের ঝনঝনানি আর ছোটাছুটির ধুম পড়েছে। শায়লা বেগমের ভাইয়ের বউ রিনা বেগম এক হাতে খুন্তি আর অন্য হাতে ওড়না সামলাতে সামলাতে বললেন, ও খোদা, শিগগিরই রান্না চাপা শায়লা, মাবুদ না বলে কয়ে বাড়িতে জামাই আসে। এদিকে অন্দরমহলের শোরগোলে বেশ বিরক্ত তৃষা। ও টুইঙ্কেলের চুল ঠিক করে দিতে দিতে মনে মনে গজ গজ করছে। এত আদিক্ষেতার কি আছে? লোকটি কি ভিন গ্রহের কোনো প্রাণী যে সবাই এভাবে নাওয়া খাওয়া ভুলে তরপাচ্ছে? ঠিক তখনই শায়লা বেগমের মেজো খালা তৃষার সম্মুখে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললেন, ওরে ও কুলোটোর মাইয়া, জামাইয়ের ওই কাদা পানিতে ফালাইয়া তুই একলা ঘরে বসে আসোস? তোর কি একটু আক্কল বুদ্ধি নাই? শহরের লেখাপড়া করে কি সব গুলায়া খাইছোস? বেয়াদব অসভ্য মাইয়া একটা, কিসের এত দিমাগ তোর? তৃষা ফুঁসে উঠে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই উঠানে মানুষের গুঞ্জন মুহূর্তে স্তিমিত হয়ে এলো। ইফরা এগিয়ে এসে বলল, আঙ্কেল আইসি আন্টি। মুরব্বী মহিলাটি আর কথা বাড়ালেন না, বেরিয়ে গেলেন নতুন জামাইয়ের আপ্যায়নের উদ্দেশ্যে। ও মাগো, আমগো জামাই দিয়ে কুতুবের ধন। আর্যর আনা উপহারের প্রেক্ষিতে এমনই মন্তব্য করল উপস্থিত একজন বৃদ্ধা। আরিয়ানের পিছু পিছু একে একে 10-12 জন গ্রাম্য যুবক বিশাল সব কার্টন আর রঙ্গে চঙ্গে শপিং ব্যাগ হাতে অন্দরে প্রবেশ করতে দেখে বিস্ময়ে চক্ষু চড়কগাছ সকলের। সাধারণত গ্রাম বাংলায় জামাইয়ের আগমনে এত উপহার আনার ইতিহাস বিরল। এদিকে ওনার এমন কথায় অপ্রস্তুত হয়ে উঠল আর্য। মন কোণে সংখ্যা জন্মালো, আদৌ উপহারগুলো কারো পছন্দ হবে কিনা। এমনিতেই প্রথমবার এসেছে, তার ওপর আরিয়ানের কাছ থেকে যতটা বর্ণনা পেয়েছে সেই অনুযায়ী সকলের জন্য উপহার আনার চেষ্টা করেছে ও। আর্য শঙ্কিত কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগেই শায়লা বেগম এগিয়ে এসে বললেন,
কি করছো কি ভাই? এত এত উপহার কেন আনে? আর্য সৌজন্যমূলক হেসে সকলকে একে একে উপহার বুঝিয়ে দিল। তবে তার মাঝেই কৌশলে আড়ালে ইশারায় আরিয়ানকে গোপনে ইঙ্গিত দিলেই আরিয়ান বিশেষ উপহারের কার্টুনগুলো বগল দাবা করে উপরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। রাতে খাওয়া দাওয়া সমাপ্ত করার পরে নেওয়াজ বাড়ির প্রাঙ্গণ নিস্তব্ধ। বৃষ্টির উন্মাদনা এখন শ্রান্ত। কেবল পত্রপল্লব হতে চুইয়ে পড়া জলবিন্দুর মৃদু শব্দই চরাচরে বিদ্যমান। তৃষা বেডরুমে ছোট্ট টুইঙ্কেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্পে মত্ত। ছোট্ট টুইঙ্কেল হঠাৎ ওর ওড়নার আঁচল নিয়ে খেলতে খেলতে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে শুধালো। একটা কোশ্চেন করি বানি? সুইটহার্ট। তুমি সেদিন আমাকে রেখে চলে এসেছিলে কেন? মিস করনি আমাকে বানি? টুইঙ্কেলের এই নিষ্পাপ প্রশ্নটায় তৃষার বুকের ভেতরটা ধক করে উঠল। বিগত 1 মাসের বিষাদময় স্মৃতি পুনর্বার হৃদয়ে আঘাত হানল। ও কিছুটা স্তব্ধ হয়ে রইল। অতঃপর কিছু একটা বলতে উদ্যত হতেই ওর দৃষ্টিগোচর হলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষটার দিকে। অফ হোয়াইট শার্টের হাতাগুলো কোনোই অবধি গোটানো আর্যর, যার দরুন ভাসমান শিরাযুক্ত হাতগুলো স্পষ্ট ফুলে উঠেছে। প্রশস্ত ললাটে অবাধ্য কয়েক গাছি চুল এসে লুটোপুটি খাচ্ছে, অথচ সেদিকে কোনো হেলদোল নেই ওর। আর্যর গভীর তপ্ত নেত্রযুগল অপলক তৃষার দিকে নিবদ্ধ, যেন বহু যুগে তৃষ্ণা নিয়ে সে আজ তার প্রেয়সীকে দেখছে। তৃষা আর্যকে দেখেই চকিত দৃষ্টি সরিয়ে নিল। আর্য ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল। ওকে ভেতরে প্রবেশ করতে দেখেই তৃষা টুইঙ্কেলকে নিয়ে বেরিয়ে যাবার উপক্রম করল। তৎক্ষণাৎ আর্য বিদ্যুৎ বেগে ওর পেছনে গিয়ে এক হাতে তৃষার কবজিটা শক্ত করে ধরে আটকালো। অজানা শিহরণে কম্পিত হলো তৃষার ক্ষীণকায়া। ও হাত ছাড়ানোর আপ্রাণ প্রচেষ্টায় ছটফট করতে করতে দাঁত কিরমির করে বলল, হাত ছাড়ুন, অসভ্যতা কেন করছেন? আর্য ওর কথার কোনো উত্তর না দিয়ে তৃষাকে এক প্রকার অগ্রাহ্য করেই নিষ্পাপ টুইঙ্কেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাম্মাম নিচে যাও তো, মামাই ডাকছে তোমায়। মামাইয়ের নাম শুনেই ছোট্ট টুইঙ্কেল চট করে বিছানা থেকে নেমে দৌড়ে কক্ষ ত্যাগ করল। ও বেরিয়ে যেতেই তৃষা আর্যর দিকে অগ্নিশর্মা হয়ে তাকালো। ওর দু চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরছে। ও বেশ চিৎকার করে বলল, আমায় যেতে দিলেন না কেন? হাত ছাড়ুন বলছি। আর্য এবার কোনো কথা না বলে আচমকা এক ঝটকায় তৃষাকে নিজের একদম কাছাকাছি টেনে আনল। ওদের মাঝখানে দূরত্ব এখন যৎসামান্য। তৃষার তপ্ত নিঃশ্বাস আর্যর গলায় আঁচড়ে পড়ছে। আর্য ওর কানের কাছে মুখ নামিয়ে ভরাট কণ্ঠে ফিসফিস করে বলল, আজ রাতে আপনার নিস্তার নেই ম্যাডাম। বিগত 5 মাসের শূন্যতা আর গত 30 দিনের টর্চারের ফাইনাল সেটেলমেন্ট হবে আজ। এই রাতেই সবকিছুর কড়াই কণ্ঠে ওসুল বুঝে নেব। সো পড়ানোর চেষ্টা করে এনার্জি লস করবেন না, লাভ হবে না। শ্রাবণের উন্মাদা তাল বর্ষণ আবারও বাঁধ ভেঙেছে। আকস্মিক মেঘের গর্জনে নীলিমা বিদীর্ণ করে নামল ধারা স্নান। হঠাৎ প্রকৃতির এই রুদ্র রোষে কিঞ্চিত সকচিত হয়ে উঠল তৃষা। ওর বাদামি চোখের মণিদয় এক রাশ সংখ্যা নিয়ে জানালার দিকে নিবদ্ধ। ঠিক তখনই আর্যর বলিষ্ঠ বাহুদয় তৃষার মেধহীন কোমরখানা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আকস্মিক এই নৈকট্যে তৃষার হৃৎপিণ্ডটা বক্ষপিঞ্জরে অবাধ্য অশ্বের ন্যায় চঞ্চল হয়ে উঠল। আরশ নিজের চিবুকটা তৃষার কাঁধে রেখে নিচু স্বরে ভরাট কণ্ঠে বলল, ভয় পাচ্ছ তৃষা? তৃষা নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখে বলল, না, তৃষা নেওয়াজ ভয় পায় না। আর্য বাম ভ্রুটা ঈষৎ নাচিয়ে বলল, সিরিয়াসলি? তৃষা দীর্ঘকণ্ঠে প্রত্যুত্তর দিল, হ্যাঁ। সত্যি তো? ছাড়ুন আমাকে। প্রশ্ন করেছি, উত্তর দাও। আপনাকে উত্তর দিতে বাধ্য নই আমি। অফকোর্স বাধ্য। দেখুন, ছাড়ুন আমায়, ফলাফল ভালো হবে না কিন্তু। আমিও যাচ্ছি না ফলাফল ভালো হোক। তৃষার রোষ রক্তনয়নে চাইল আর্যর দিকে। সঙ্গে সঙ্গে আর্যর মদিরাচ্ছন্ন দৃষ্টিতে কিঞ্চিত থমকালো ও শত সহস্র বছরের ব্যাকুলতা মিশ্রিত তৃষ্ণাত্ম এক দৃষ্টি। নিমিষেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরাচর গ্রাস করল নিশ্ছিদ্র তিমির। জানালার ওপাশে প্রলয় নাচনে মত্ত সৌদামিনীর তীব্র বিচ্ছুরণে পলকের তরে কক্ষটি আলোকিত হলেও পরক্ষণে ঘুটঘুটে আধারে ডুবল চারিপাশ। ঠিক সেই মুহূর্তে এক কর্ণবিদারী বজ্রপাতে কেঁপে উঠল ধরণী। তৃষা ভয়ে শিউরে উঠে আর্যর প্রশস্ত বক্ষস্থলে মুখ লুকাল। আর্যর মৃদু হেসে তৃষার কাঁপতে থাকা তন্নি দেহখানি দুই বাহুর দুর্ভেদ্য
আবেষ্টনীতে পিষ্ট করে আবারও নিবিড়ভাবে নিজের সত্তায় মিশিয়ে নিল। অতঃপর খানিক কৌতুকের স্বরে বলল, একটু আগেই কে যেন বলেছিল সে ভয় পায় না, নাকি আমি ভুল চলেছে? তৃষার কর্ণকুহরে আর্যর পরিহাস মিশ্রিত কণ্ঠস্বরটা পৌঁছাতেই ওর তপ্ত ললাট আর্যর বক্ষপঞ্জর থেকে বিদ্যুৎ বেগে সরে এলো। এক মুহূর্তের বিমরতা কাটিয়ে উঠেও সজোরে আর্যর বাহুডর ছিন্ন করার প্রয়াস চালিয়ে বলল, আমি ভয় পাই না, এটা জাস্ট রিফ্লেক্স অ্যাকশন ছিল। আপনি কেন? এখানে যেই থাকতো আমি হয়তো তাকে জড়িয়ে ধরতাম। পারতে না। আর্য সরাসরি জবাবে তৃষা কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকালো। মানে? আর্য এবার প্রসারিত হাসল খানিক, আশেপাশে দৃষ্টি বুলিয়ে পরক্ষণে তৃষার দিকে চাইল। তৃষা তখনও আগ্রহী দৃষ্টি মেলে চেয়ে আছে ওর দিকে। আর্য ধীরলয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইয়েনো তৃষা, মানুষ বিপদে পড়লে সেখানে আশ্রয় নেয় যেখানে সে নিরাপত্তা খুঁজে পায়। তৃষা কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে আর্য চোখের দিকে চেয়ে রইল। কতটার গভীরত্ব ওর অন্তরাত্মাকে স্পর্শ করলেও মেকি গাম্ভীর্য বজায় রেখে ওর মুখ ঘুরিয়ে নিল। ওস্তাধরে এক চিলতে তাচ্ছিল্য ফুটিয়ে বলল, আপনার এই ফিলোসফিক্যাল কথাগুলো দয়া করে নিজের কাছেই রাখুন ক্যাপ্টেন। আপনার নিরাপত্তা কিংবা আশ্রয় পূর্ণটারই প্রয়োজন নেই আমার। আর দয়া করে নিজের উপর এত আত্মবিশ্বাস রাখবেন না যে আমি শুধু আপনার কাছেই নিরাপদ বোধ করি। আর্য তৃষাকে সামান্য দূরত্ব নিয়ে ওর দুই পাশে হাত রেখে ওকে দেয়ালের সাথে এক প্রকার বন্দি করে ফেলল। নিবিড় অন্ধকারেও আর্য চোখের সেই তীব্র মদিরতা তৃষার শ্বাস প্রশ্বাসকে ওলটপালট করে দিচ্ছিল। আর্য বড্ড নিচু স্বরে বলল, আত্মবিশ্বাস নয় তৃষা, এটা অধিকার। তুমি মুখিয়ে যত অস্বীকার করো না কেন, তোমার এই চঞ্চল হৃৎপিণ্ডটা কিন্তু অন্য কথাই বলছে। শুনবো নাকি ওটা কি বলছে? তৃষার হৃদযন্ত্রের ধূপপুকানি মাত্রা ছাড়িয়েছে বহু পূর্বেই। তৃষা আর্তস্বরে বলল, আপনি আপনি সীমা লঙ্ঘন করছেন। শুনুন বলছি। আর্য সরার বদলে আরও ইঞ্চিখানিক ঝুঁকে এলো তৃষার দিকে। আর্যর উষ্ণ নিঃশ্বাস এখন তৃষার কপালে বিচরণ করছে। তৃষা ভয়ে আর আবেশে চোখ দুটো শক্ত করে বুঝল। আর্যর বলিষ্ঠ অবয়ব যখন ওকে পুরোপুরি গ্রাস করে নিতে উদ্যত, তখনই থরথরিয়ে কম্পিত হলো তৃষার তন্নি দেহখানি। তৃষার রুদ্ধ কণ্ঠে কিছু বলার আগেই আচমকা আর্য নিচু হয়ে তৃষার গলায় ঠিক বিউটি বর্ণের ওপর নিজের তপ্ত ওষ্ঠাধর চেপে ধরল। সেই স্পর্শে ছিল না কোনো তৃষ্ণা, কোনো অধিকারত্ব, বরং এক নমনীয় প্রণয়ের চিহ্নস্বরূপ ও নিজের অস্তিত্বের এক স্থায়ী মোহর অঙ্কিত করে দিল তৃষার ভূর্ণ ত্বকে। এক মুহূর্তে সেই তীব্র স্পর্শে তৃষার মুখ দিয়ে অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে এলো। ওর আঙ্গুলগুলো আর্য শার্টের হাতা সজোরে আঁকড়ে ধরল, কিন্তু ওর বিস্ময়ের সীমা চূড়ান্তে পৌঁছে পরক্ষণে আর্য নিজেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষা তখনও সেই স্পর্শের ঘোরে আচ্ছন্ন, ওর বুকটা দ্রুত ওঠানামা করছে। তৃষা ভেবেছিল আর্য হয়তো আজ সমস্ত দ্রুত ঘুচিয়ে দিবে, ওর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক আদায় করবে স্বামীর অধিকার, নিবারণ করবে পুরুষত্বের তৃষ্ণা। আর্য অন্ধকারের মাঝেই তৃষার বিভ্রান্ত মুখশ্রীর দিকে চেয়ে এক চিলতে ম্লান হাসল, ভরাট কণ্ঠে বলল, অবাক হচ্ছ? আমি সেই স্তরের কাপুরুষ নই যে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে কিছু করব। শরীরের অধিকার পাওয়াটা বড্ড সহজ, কিন্তু আমি তোমার এই পাথরের মতো শক্ত মনটার পূর্ণ আত্মসমর্পণ চাই। যেদিন তুমি পুরোপুরি আমাকে মেনে নিতে পারবে, সেদিন আমি তোমাকে চাইব, তোমাকে আপন করে নেব নিবিড়ভাবে। তার আগে নয়, নিশ্চিন্ত থাকতে পারো। বলেই কক্ষ থেকে ত্যাগ করলো আর্য। ওর প্রস্থান পথের দিকে চেয়ে তাচ্ছিল্যর হাসি হাসল তৃষা। চক্ষু কার্নিশ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। কত নীতি কথা শুনিয়ে গেলেন আমায় ক্যাপ্টেন, অথচ আপনি জানলেনই না এই বিচ্ছেদ আমাকে ঠিক কতটা পোড়াচ্ছে, ক্ষণে ক্ষণে কতটা গভীরভাবে নিঃশেষ করে দিচ্ছে। দীর্ঘ রজনীর ভারী বর্ষণের সমাপ্তি ঘটিয়ে নবপ্রভাতের আগমনে আলোকিত ধরিত্রী। এক অপার্থিব মৌনতায় মগ্ন প্রকৃতি কদম পাতায় পাতায় জমে থাকা অবদ্ধ বৃষ্টির অবশিষ্ট অংশ টুপটাপ ঝরে পড়ছে ভিজে ঘাসের ওপর। মাটির সোদা গন্ধে ভারী হয়ে আছে গ্রামের নিস্তরঙ্গ বাতাস। সকালের নাস্তা সেরেছে কিছুক্ষণ আগে সবাই, বর্তমানে সকলে মগ্ন গল্পগুজব আর আলাপচারিতায়। উঠোনের শিউলিতলায় আসর জমেছে বেশ, বাড়ির সকলে উপস্থিত সেখানে। তবে অপরিচিতদের মধ্যে রয়েছে তৃষার বাড়ির পার্শ্ববর্তী ওর এক চাচার দুই মেয়ে। ইফরার জোড়াজোড়িতে শেষমেশ কক্ষ ছেড়ে বেরোলো তৃষা। বলা বাহুল্য, টুইঙ্কেলকেও কিঞ্চিত মিস করছিল সে কারণেই বের হওয়া।
সবে স্মৃতি একবার রেখেছে কি রাখেনি, হঠাৎ ওর দৃষ্টিগোচর হলো এক অপ্রীতিকর দৃশ্য। আর্যর ঠিক পাশে ঘেঁষে বসেছে ওই উটকো মেয়ে দুটো। বিশেষত ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মেয়েটাই নিছক গল্পের ছলে আর্যর বাহুর খুব কাছে নিজের অবস্থান নিশ্চিত করতে চাইছে। তৃষার মেজাজ মুহূর্তেই সপ্তমে চড়ল, রাগে রিরি করে উঠল সর্বাঙ্গ। ও আর এক মুহূর্ত স্থির রইল না, ওইখান থেকেই হাঁক ছাড়ল। ক্যাপ্টেন, আকস্মিক তৃষার এমন সম্বোধনে আর্য কৌতূহলী দৃষ্টিতে তৃষার দিকে চাইল। উপস্থিত সকলের উৎসুক দৃষ্টিও নিবদ্ধ হলো ওর দিকেই। তবে তার তোয়াক্কা না করে তৃষা ফের বলল, উপরে আসুন একবার, আপনার ফোনে কেউ একজন কল দিচ্ছে। আর্য কিঞ্চিত ভ্রু কুঁচকে বলতে যাচ্ছিল যে ফোন তো তার কাছেই, অথচ ওকে মাঝ রাস্তাতেই থামিয়ে দিয়ে তৃষা ফের বলল, ইমার্জেন্সি কল। আর একটাও বাক্য ব্যয় না করে তৃষা গট পদক্ষেপে এগিয়ে গেল কক্ষের দিকে। আর্যর তীক্ষ্ণ মস্তিষ্ক তৃষার কথার প্রচ্ছন্ন অর্থ বুঝল হয়তো। আর্য তৎক্ষণাৎ উপস্থিত সকলের উদ্দেশ্যে সালাম জানিয়ে তৃষার পিছু পিছু গেল। কক্ষে এসেই কিঞ্চিত শব্দ করে কপাট লাগালো আর্য। তৃষা এসেই অবস্থান নিয়েছে জানালার ধারে। কক্ষে কারো উপস্থিতি অনুভূত হতেই তৃষা ক্ষিপ্ত মেজাজে পিছন ফিরল। ওর বুকের ওঠানামা আর রক্তিম গালদয় আর্যর পৌরসকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। তৃষা দাঁত কিরমির করে বলল, খুব এনজয় করছিলেন না মিস্টার ক্যাপ্টেন? সুন্দর সুন্দর ডানা কাটা পরীদের সঙ্গে বসেছিলেন। আহারে, আমি ব্যাঘাত ঘটালাম। বেশ কষ্ট হচ্ছে না খুব? সুন্দরী সুন্দরী কিছু বেহায়াদের কাছ থেকে উঠে আসা লেগেছে। আর্য কোনো উত্তর না দিয়ে হাত দুটো পকেটে গুজে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৃষা এবার আরও এক ধাপ এগিয়ে এসে হাত নেড়ে বলতে শুরু করলো, সবাই খুব ভালো না? আমি যত নীতি কথা আর আদর্শ তো শুধু আমার বেলাতেই, তাই না? তোমার পারমিশন ছাড়া তোমাকে ছোবো না, আমি সেই স্তরে কাপুরুষ নই। কি নীতিবান রে আমার, শুদ্ধ পুরুষ আমার। আর বাইরের মেয়েদের বেলায় অমন গায়ে পড়ে গল্প করার সময় আপনার তো সো কল্ড আদর্শবোধ কোথায় থাকে তখন? আপনি কি ভুলে গেছেন ইউ আর ম্যারিড ম্যান? আর্য তখনও নির্বাক, ঠোঁট চেপে মিটিমিটি হাসছে ও তৃষার এমন ঈর্ষান্বিত রূপ দেখে বেশ উপভোগ ঠেকছে ওর কাছে। এদিকে আর্যর এমন নিস্তব্ধতায় রাগের পারদ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েই চলছে তৃষার। ও এক প্রকার চেঁচিয়েই উঠল, কি হলো, কথা বলছেন না কেন? আর্য এবার এক ধাপ এগিয়ে এলো ওর দিকে। তবে তৃষা নিজ অবস্থান থেকে অনড়, এক চুলও নড়ল না। আর্য ঠিক তৃষার ঈষৎ বাদামি রঙা চক্ষুমণিদ্বয় বরাবর মদিরাচ্ছন্ন দৃষ্টি নিবদ্ধ করে বলল, অ্যাকচুয়ালি আমি জয়েন দিস ভিউ। তৃষার আওয়াজকে এভাবে পড়তে দেখাটা কতটা যে স্যাটিসফাইং তা হয়তো তুমি কল্পনা করতে পারবে না। সো টেল মি মাই ডিয়ার ওয়াইফ, আর ইউ জেলাস? তৃষা মুখ ঘুরিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টায় রুদ্ধশ্বাসে বলল, জেলাস? মাই ফুট, আমি কেন জেলাস হতে যাব? আমি তো শুধু আপনার ইররেসপন্সিবল বিহেভিয়ার নিয়ে কথা বলছি। আর্য এবার আরো খানিক এগিয়ে এলো। ডোন্ট লাই টু মি তৃষা। এদিকে ওর এমন সান্নিধ্যে মুহূর্তেই সমস্ত রাগ ফোঁস করে মিলিয়ে গেল তৃষার। এক অজানা কারণে দুকদম পিছল ও। দেখুন। আর্য বাঁকা হাসি মেলে বলল, দেখছি তো। আই থিঙ্ক আমার চোখে ইদানিং সমস্যা হয়েছে, এর জন্য ভালোভাবে দেখার জন্য তোমার কাছাকাছি যাচ্ছে। কিন্তু তুমি পিছাচ্ছ কেন? দূরে সরুন, দূরে সরুন বলছি। আর্য এগোতে লাগলো ওর দিকে। এদিকে পিছনেও আরো কয়েক ইঞ্চি জায়গা বাকি, তারপরেই মস্ত দেয়াল, নড়বার জায়গাটুকুও নেই। স্বভাবতই কিঞ্চিত ভয় পেল তৃষা, তবে মুখে তার লেশমাত্র বসতে দিল না। এদিকে আর্য ওর দিকে এগোতেই আছে। তৃষা অস্থির চিত্তে সেখান থেকে পালাতে ব্যাকুল, অথচ আর্য যেন আজ দৃঢ় প্রতিজ্ঞ তৃষাকে ও শেষ করেই ছাড়বে নিজের ইশারায়। তৃষা ভয়ার্ত ভঙ্গিতে চোখ খিচে বলল, সরুন আমার কাছ থেকে, না হলে কিন্তু খবর করে দেব আমি আপনার। আর্য ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, কি খবর করবেন ম্যাডাম? খবর তো অলরেডি আপনার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না জান পাখি? আর্যর মুখ থেকে শেষ শব্দটা বড্ড দীর্ঘায়িত হয়ে বেরিয়ে এলো। তৃষার মনে হলো ওর শিরদাঁড়া বেয়ে এক তীব্র শিহরণের স্রোত বয়ে গেল। ওর অন্তরাত্মা তখন প্লাবন বইছে, সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যেতে চাইছে। ও মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেই আর্য নিজের বাম হাতটা অন্য পাশে দেয়ালে রাখল। এখন তৃষা পুরোপুরি আর্যর বলিষ্ঠ বাহুদরে বন্দী। আর্য বাঁকা হেসে শুধালো, কি হলো? সামনে একটা সম্বোধনে এতটা থমকে গেলে? অথচ সেই তুমি চাও আমি তোমার কাছাকাছি আসি। সো ইউ রেডি মাই লাভ? তৃষা এবার জেদ ধরল। তৃষাও হার মানার পাত্রী নয়।
লোকটা যদি মায়ার জাল বুনতে জানে তবে ও জানে কিভাবে সেই জাল ছিন্ন করতে হয়। তৃষা হঠাৎ আর্যর চোখে চোখ রাখল, অতঃপর আর্যর কলারটা টেনে ধরে ওর মুখের খুব কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। আর্য চোখের মনি বিস্ময়ে কিঞ্চিত সংকুচিত হতেই তৃষা বাঁকা হেসে বলল, আর আপনাকে পুরোপুরি শেষ করে দিতে আমার সামান্যতম বাক্য ব্যয় হবে না মিস্টার। তুচ্ছ একটা ইশারাই যথেষ্ট আমার। বলেই আর্য শার্টের কলারটা আর একটু সামান্য মুঠোয় টেনে নিয়ে তৃষার সশব্দে একটি চুম্বন প্রস্তাবের ইশারা করল। তৃষার এমন অতর্কিত দুঃসাহসী আচরণে আর্যর পুরুষালী দম্ভ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ও প্রস্তিরভূত হয়ে স্তব্ধ দাঁড়িয়ে রইল বিমূঢ়ের ন্যায়। তৃষা ওর বলিষ্ঠ বাহুর ওপর আলতো করে নিজের কোমল হাতের স্পর্শ বুলিয়ে এক অপার্থিব দাহ সৃষ্টি করে বীর দর্পে কক্ষ ত্যাগ করল। আর্য শুধু দেখল ওর বোকা মানবী আজ শিকারী সেজে বড্ড নিপুণভাবে তাকে পরাস্ত করে গেল। শ্রাবণের উন্মাতাল বর্ষণ স্তিমিত হয়ে এলেও রাজধানীর রাজপথে তার রেশ রয়ে গিয়েছে এখনও। পিচঢালা কালো পথগুলো বৃষ্টির পরশে সিক্ত, ধুলোবালিহীন বাতাসের এক প্রশান্ত শীতলতা মহানগরীর গুমট ভাবটাকে অনেকটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। মেহসানা ধীর পায়ে ফুটপাত ধরে এগোচ্ছে। গত 1 মাস ওর ওপর দিয়ে যেন রীতিমতো কালবৈশাখীর তাণ্ডব বয়ে গিয়েছে। ওর মা ভীষণ অসুস্থ ছিলেন। হাসপাতালের সেই উৎকণ্ঠা মিশ্রিত লড়াই ওকে শারীরিক ও মানসিকভাবে বড্ড ক্লান্ত করে ফেলেছে। 2 দিন হলো মাকে বাসায় পৌঁছে দিয়ে ও নিজের প্রত্যাহিক জীবনে ফিরেছে, কিন্তু হৃদয়ের কোথাও যেন একরাশ শূন্যতা আর শ্রান্তি বাসা বেঁধে আছে এখনও। সহসা এক কর্ণবিদারী ব্রেক কষার শব্দ মেহসানার চিন্তার জাল ছিন্ন ভিন্ন করল। চমকে উঠে ও দেখল একটা ধবধবে সাদা রঙের বিলাসবহুল গাড়ি ওর ঠিক সামনেই উদ্ধত্ত ভঙ্গিতে এসে থেমেছে। চাকার ঘর্ষণে রাস্তার জমে থাকা বৃষ্টির জল ছিটকে এসে মেহসানার ওড়নার এক কোণে লাগল। ও বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে পাশ কাটিয়ে যেতে উদ্যত হতেই গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ, পরনে ল্যাভেন্ডার রঙা লিনেন শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো, আর চোখে সেই চিরচেনা ব্ল্যাক অ্যাভিয়েটর। আদ্রিয়ান নিজের চশমাটা এক আঙ্গুলে সামান্য নামিয়ে তেসরাভাবে মেহসানার দিকে তাকালো। তীব্রভাবে আকর্ষণ দৃষ্টি মেলে আদ্রিয়ান অলস্যভারে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে ভরাট স্বরে বলল, কি হলো মিস সাউন্ডবক্স? এই 1 মাসে কি আপনার গলার ব্যাটারি একদম লো হয়ে গিয়েছে? রাস্তার মাঝখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে না থেকে একটু শব্দ করুন দেখি। আপনার ওই ক্যাসেট প্লেয়ারের আওয়াজ শুনে তো কান ঝালাপালা হওয়ার জোগাড় হওয়ার কথা ছিল। মেহসানার ইচ্ছা করছে আদ্রিয়ানকে থাপড়িয়ে সোজা করে দিতে, কিন্তু মাঝ রাস্তায় কোনোরূপ সিন ক্রিয়েট করতে নারাজও। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দাঁত কিরমির করে নিজের ব্যাগের ফিতাটা শক্ত করে চেপে ধরে তেরা স্বরে পাল্টা জবাব দিয়ে ও বলল, আপনি কি এই রাস্তার মোড়ে মোড়ে ডিউটি নেওয়ার পারমিট পেয়েছেন নাকি মিস্টার ল্যাম্পপোস্ট? আর আমার ব্যাটারি লো না হয় সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আদ্রিয়ান এবার বাঁকা হাসলো। চশমাটা পুরোপুরি খুলে শার্টের কলারে ঝুলিয়ে রেখে ও এক কদম এগিয়ে এলো মেহসানার দিকে। নিচু স্বরে বলল, এটাই তো আপনার সমস্যা ম্যাডাম। সে যাই হোক, শুনেছি আপনার আম্মা অসুস্থ ছিলেন, তা কেমন আছেন উনি এখন? আদ্রিয়ান গলায় চিরচেনা বিদ্রুপ থাকলেও তার ভেতরে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন উদ্বেগটুকু মেহসানার কান এড়াতে পারল না। ও ওড়না সামলে নিয়ে গজগজ করতে করতে বলল, মা ভালো আছেন, এখন পথ ছাড়ুন, আমার কাজ আছে। আদ্রিয়ান এবার এক ঝটকায় গাড়ির দরজা খুলে দিয়ে মেহসানার দিকে এক অবজ্ঞাবহ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাজ তো আমারও আছে মিস, কিন্তু আমি যখন এসেছি তখন আপনার আর কাজ দেখানো সাজে, তাই চুপচাপ ভেতরে এসে বসুন। নাকি পাবলিক বাসের ধস্তাধস্তি খাওয়ার ইচ্ছে আছে? মেহসানা বড্ড ক্লান্ত ইদানিং, কথা বাড়াতে একটুও ইচ্ছে করে না ওর। তাই চিরাচরিত ঝগড়াটা এক কোণে তুলে রেখে গাড়িতে উঠে বসল। আদ্রিয়ান কিঞ্চিত বিস্ময়াভূত। সর্বক্ষণিক ঝগড়া করা মেয়েটা এমন শান্তরূপ সহ্য হলো না ওর। ভেতরে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে ও এক ঝলক মেহসানার দিকে ফিরল। আর ইউ ওকে? মেহসানা বড্ড ক্লান্ত ভঙ্গিমায় ওর দিকে তাকালো। বাট আমার তো মনে হচ্ছে না মানে? আপনাকে এত শান্তভাবে ভালো লাগছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মেহসানা। মায়ের চিন্তায় এতটাই ব্যাকুল ও যে নিজেকে সময় দেওয়ার একদণ্ড সময় নেই ওর কাছে। অথচ বিগত 1 মাস যাবৎ হাসপাতালের গুমটবদ্ধ পরিবেশ থেকে নিজের শরীরের অবস্থাও খারাপ ওর। কিন্তু বলবে কাকে?
তার বাবা মাকে নিয়ে ব্যস্ত, আর ওর তো কোনো বড় ভাই বোনও নাই। তার ওপর বয়স বেড়েছে, বিয়ের জন্য চাপ কম নয় পরিবার থেকে। সব কিছু মিলিয়ে বড্ড ক্লান্ত লাগছে ওর। ইচ্ছে করছে সব ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে। এদিকে ওকে এমন নিশ্চুপ দেখে বেতি ব্যস্ত হয়ে পড়ল আদ্রিয়ান। উদ্বেগ মিশ্রিত কণ্ঠে ও ফের শুধালো, কি হলো, কথা বলছে না কেন? শরীর খারাপ লাগছে? মেহসানা প্রতিউত্তর করল না, কেবল নাবোধক মাথা নাড়িয়ে বোঝালো ওর খারাপ লাগছে না। তবে আদ্রিয়ানের দৃষ্টি এড়ালো না ওর ক্লান্ততা। ওর কথা না বাড়িয়ে গাড়িটা অন্যদিকে ঘোরালো। মেহসানা প্রশ্নাত্মক দৃষ্টি মেলতেই আদ্রিয়ান ইশারায় ওকে শান্ত করল। ক্ষণিকের ব্যবধানে দুর্বার গতিতে চলমান গাড়িটা বেগ বনানীর আভিজাত্য ঘেরা এক নিভৃত কফি শপের সামনে এসে স্থিমিত হলো। মেহসানা বিস্ময়ে বিমূঢ় হয়ে আশেপাশে দৃষ্টি বুলাতে তৎপর। আদ্রিয়ান কোনো বাক্য ব্যয় না করেই নেমে এসে মেহসানার দিকের দরজাটা খুলে দিল। মেহসানা বিস্মিত কণ্ঠে শুধালো, এইখানে কেন আনলে? নামুন আগে। কিন্তু আরে নামুন নেস, ঘুরতে এসেছি, কিডন্যাপ করিনি আপনাকে। বাট আবার? আদ্রিয়ান এইবার এক মুহূর্ত স্থির রইল না। এক প্রকার টেনে বের করে আনলো মেহসানাকে। মেহসানা আজ বারণ করল না। কেন? মন খারাপ বলে, নাকি এই মানুষটার পাশে স্বস্তি অনুভব করছে? কি জানি। ভেতরে প্রবেশ করলো চুড়ি যুগল। কাচের এপারে সোনালি আলোক ছটায় মোড়ানো ক্যাফেটির শান্ত পরিবেশ এক লহমায় মেহসানার অবসাদগ্রস্ত মনকে দোলা দিল। কফির তীব্র সুবাস আর মৃদু যন্ত্রসঙ্গীত স্নায়ুগুলোকে শীতল করে দিল। কোণের একটি নিভৃত টেবিলে বসলো ওরা। আদ্রিয়ান মেনু কার্ডটা একপাশে রেখে মেহসানার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মেহসানা ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দ্রুতগামী শহরের দিকে চেয়ে বিরক্তির সুরে বলল, এখানে নিয়ে আসার মানে কি? আমি বাড়ি যেতে চেয়েছিলাম। আদ্রিয়ান টেবিলের ওপর দুই হাত আড়াআড়ি করে রেখে একটু হাসলো। আপনার চেহারা দেখলে মনে হচ্ছে কেউ আপনাকে চিবিয়ে গিলে ফেলেছে। স্রেফ এক কাপ কফি খান, আপনার ওই হ্যাংওভার মার্কা মুখটা অন্তত মানুষের পর্যায়ে আসুক। মেহসানা তেড়ে ফুড়ে উঠতে গিয়েও দমে গেল। আদ্রিয়ান এবার ওর দিকে কিঞ্চিত ঝুঁকে এসে আকস্মিক কোমল কণ্ঠে বলল, মিস সানবক্স, অনেক তো একা লড়াই করলেন, মাঝে মাঝে রিল্যাক্স করা অপরাধ না। মেহসানা অবাক হয়ে ওর দিকে তাকাতেই আদ্রিয়ান অত্যন্ত সহজভাবে টেবিলের ওপর রাখা মেহসানার বরফ শীতল হাত দুটোর ওপর নিজের উষ্ণ তালু রাখল। আকস্মিক এই স্পর্শে মেহসানার বুকের ভেতরটা যেন ছলকে উঠল। ও কিঞ্চিত কেঁপে উঠে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু আদ্রিয়ান ওর হাতটা আরও একটু দৃঢ়ভাবে চেপে ধরল। এক সমুদ্র সমান আশ্বাসের সহিত মৃদু হেসে বলল, এই যে হাত দুটো কাঁপছে কেন? নিজেকে বড্ড একা মনে হয়, তাই না? লিসেন মেহসানা, আই অ্যাম নট জাস্ট এ আর্গুমেন্টিভ লাইক ইউ। আপনার এই খারাপ সময়গুলোতে পাশে থাকার মতো শক্ত কাঁধ আমার আছে। আপনি ঝগড়া করতে পারেন, কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যাবেন না। এই এক মাসে আপনার চোখের নিচে বড্ড বেশি কালি পড়েছে। আই রিয়েলি মিস দ্যাট চনমনে মেহসানা। আদ্রিয়ানের যত্নশীল সোজাসাপটা কথাগুলো মেহসানার সবটুকু প্রতিরোধ মুহূর্তেই গুড়িয়ে দিল। ও এক পলক আদ্রিয়ানের বলিষ্ঠ হাতের দিকে তাকালো, তারপর মাথা নুইয়ে অগোচরে নিজের নেত্র কার্নিশে জমে ওঠা জলটুকু আড়াল করার চেষ্টা করল। আজ আর কোনো পাল্টা যুক্তি নেই, কোনো তেরা কথা নেই, কেবল এক নিবিড় প্রশান্তি যেন চলাচল গ্রাস করে নিচ্ছে। মৃদু মন্দ ও শীতল হাওয়া বইছে, বৃষ্টির রেখা নেই। আকাশ জুড়ে মেঘেদের অলস মন্থর গমনে সূর্য আজ বড্ড মিম্রিয়মান। তার তেজহীন কিরণোচ্ছটা গাছের ঘন পল্লবের ফাঁক গলে মেঠো পথ আলপনা আঁকছে। বর্ষণের আর্দ্রতায় এক অদ্ভুত নাতিশীতোষ্ণ প্রশান্তি চারদিকে। প্রতিদিনের ন্যায় আজও অপরাহ্নে ঘুরতে বেরিয়েছে তৃষা, তবে সঙ্গে আজ ভিন্নজন, টুইঙ্কেল আর আর্য। মূলত টুইঙ্কেলকে গ্রামে ঘুরতে নিয়ে বেরিয়েছে তৃষা, আর ওদের পিছু নিয়েছে আর্য। কাদা জলে সিক্ত মেঠো পথ ধরে হাঁটছে ওরা। তৃষার হাত ধরে ছোট ছোট পায়ে কাদার আল এড়িয়ে হাঁটছে ছোট্ট টুইঙ্কেল। দুপাশে ধানক্ষেতের দোল্যমান রাশি রাশি সবুজের সমারোহ। টুইঙ্কেলের বিস্ময় যেন বাদ মানছে না। বিশাল দিঘির জলে কচুরিপানার বেগুনি ফুলগুলো বড্ড অপরিচিত ওর। টুইঙ্কেল বড় বড় নীল চোখ মেলে তৃষার পানে চেয়ে মুগ্ধ স্বরে বলে উঠল, ও বানি, লুক এট দিস, ইটস রিয়েলি লাইক আ স্টোরি বুক। আচ্ছা বানি, ওগুলো কি? তৃষা টুইঙ্কেলের প্রশ্নাত্মক দৃষ্টির নিষ্পাপ বিস্ময় দেখে এক চিলতে স্নিগ্ধ হাসি হেসে বলল, ওগুলোকে ধান বলে সোনা। আমরা যে ভাত খাই ওগুলো এখান থেকেই হয়। ও, কিন্তু এগুলো তো গোল্ডেন গোল্ডেন।
আমরা তো হোয়াইট কালার ভাত খাই। ছোট টুইঙ্কেলের এমন কথায় না হেসে পারল না তৃষা। কারণ ওখানে এগুলো আরো অনেক প্রসেস করে তারপর নেওয়া হয় মা। টুইঙ্কেল এবার বুঝদারের মতো বলল, ও আচ্ছা, হ্যাঁ মাম্মাম, এখানে ভালো লাগছে তোমার? ভীষণ। আই লাভ দিস সো মাচ। ঠিক তখনই পেছন থেকে আজর ভরাট আর কিছু শ্লেষাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। হুম, ভালো তো সবই লাগছে, কিন্তু কেউ একজন আমারও হাত ধরে সঙ্গ দিলে আরও ভালো লাগতো। কি বলো টুইঙ্কেল মাম্মাম? আর্যর এমন কথায় টুইঙ্কেল পিছু ঘুরল। ওর ছোট্ট মস্তিষ্ক এত মারপ্যাচ বুঝল না, সরাসরি প্রশ্ন করে বসল। আচ্ছা পাপা, বানিটা হলে তোমার হাত ধরবে? আর্য সঙ্গে সঙ্গে প্রফুল্ল কণ্ঠে বলল। ওয়াই নট মাম্মা? পরক্ষণে তৃষার দিকে তাকিয়ে আর্য বলল, মানে যদি সে চায় আর কি, আমার কোনো আপত্তি নেই। তৃষা ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে একবার রাগান্বিত চাহনি নিক্ষেপ করতেই আর্য তৎক্ষণাৎ ঠোঁটে কর্নিষ্ঠা আঙ্গুল ঠেকিয়ে চুপ করল। তবে টুইঙ্কেল ততক্ষণে যা বোঝার বুঝে গিয়েছে। বাচ্চাটা তৃষার দিকে ফিরে আবদারের স্বরে বলল, ও বানি, তুমি পাপার হাতটাও ধরো না, না হলে পাপা যদি হারিয়ে যায়। পাপা তো গ্রামের কিচ্ছু জানি না। তোমার পাপা বাচ্চা নয় সোনা, হারিয়ে গেলে ঠিকই ফিরে আসতে পারবে। চলো আমরা ওই দিকটা যাই। তৃষা আর একটি বারও ফিরল না আর্যর দিকে। গটগট পায়ে টুইঙ্কেলকে নিয়ে হাঁটতে লাগলো। ঠিক তখনই আরিশা আর ওর বান্ধবীরা একরাশ চঞ্চলতা নিয়ে ঝড়ের বেগে সেখানে উদয় হলো। আরিশা এসেই টুইঙ্কেলের গাল টিপে দিয়ে আদুরে গলায় বলল, ওহ মাই লিটল ডল, পিপি তুমি বরং ফুপার সাথে একটু ঘুরে আসো। আমরা টুইঙ্কেলকে নিয়ে ওই দিকের শিমুল বাগানে যাই, ওখানে এখন ঝাঁক বেঁধে পাখি আসে। ওকে আমাদের কাছে দাও না প্লিজ। তৃষা কিঞ্চিত দ্বিধান্বিত হয়ে বাধা দিতে চাইল, আরে না, ও একা পারবে না তো। কিন্তু আরিশা কোনো কথা না শুনেই টুইঙ্কেলকে জাপটে ধরে হাসি মুখে বলল, আরে আমরা আছি তো পিপি, ডোন্ট ওয়ারি। চলো সুইটি, তোমাকে গ্রামের সিক্রেট জঙ্গল দেখাবো। তৃষা কিছু বলার অবকাশ পাওয়ার আগেই ওরা ছোট্ট টুইঙ্কেলকে নিয়ে চঞ্চলা হরিণীর মতো দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। বিজন মেঠো পথে এবার কেবল রয়ে গেল আর্য আর তৃষা। বাতাসের শোষ ধ্বনির সঙ্গে পাল্লা দিয়ে উঠছে তৃষার ওড়নার আঁচল। ওর অস্বস্তিতে পড়ে দ্রুত পায়ে এগোতে চাইল। ঠিক সেই মুহূর্তে একটা মৃদু টান অনুভব করলো ও। ফিরে তাকাতেই দেখল আর্য ওর ওড়নার এক কোণ আঙ্গুলে পেঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছে। তৃষা এক হ্যাঁচকা টানে ওড়নাটা ছাড়িয়ে নিতে গিয়েও ব্যর্থ হলো আর্যের বলিষ্ঠ বন্ধনের দরুন। ও কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াটস দিস? রাস্তার মাঝখানে এসব কি ধরনের অসভ্যতা? আর্য এক কদম এগিয়ে এসে তৃষার দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, অসভ্যতা কোথায় দেখলে? আমি তো জাস্ট আমার গাইডকে রিকোয়েস্ট করছি। আই মিন, এই নির্জন গ্রাম, এই মেঠো পথ, আমি যদি পথ হারিয়ে ফেলি, তাই বলছি তুমি একটু ঘুরিয়ে দেখাও। তৃষা তেসরা স্বরে জবাব দিল, মাথা খারাপ? আমার এত ফালতু টাইম নেই। ম্যাপ দেখে পথ চিনে নিয়ে নিন যান। এখন ছাড়ো না আমায়। ইটস নট অ্যাবাউট দ্য ম্যাপ তৃষা, ইটস অ্যাবাউট ইউ। তোমার গ্রামটা একটু ঘুরে দেখতে চাইছি উইথ ইউ। ডোন্ট বি সো হার্ড অন মি। তৃষা বিরক্তি মাখা চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, দেখুন, দিস ইজ ভিলেজ রাইট। এখানকার মানুষ কিন্তু খুব কনজারভেটিভ হয়, সো বিহেভ ইয়োরসেলফ। আর্য হাসতে হাসতে বলল, ও কাম অন মাই লাভ, রোম্যান্স কি লোকেশন দেখে হয়? ইটস আ স্টেট অফ মাইন্ড। আর তাছাড়া তোমার মতো সুন্দরী সঙ্গিনী থাকায় এই কাদামাখা রাস্তাটাকে তো হাইওয়ে মনে হচ্ছে। তৃষা কিছু বলতে যাবে, ঠিক তখনই দূর থেকে কলস কাঁধে এক মাঝবয়সী মহিলাকে আসতে দেখল ও। মহিলাটি পার্শ্ববর্তী কলপার থেকে পানি নিয়ে ফিরছিল, কিন্তু মাঝপথে আর্য আর তৃষার এই দৃশ্য দেখে তিনি থমকে দাঁড়ালেন। ওনার কড়া চাউনি নিক্ষেপপূর্বক কোমরে হাত দিয়ে তেরা ভঙ্গিতে তিনি এগিয়ে এসে প্রায় চেঁচিয়ে উঠলেন, ও মা গো, একই অলক্ষণে কাণ্ড গো! বর্ধপুরে মানুষের চোখের সামনে সেমরির আসল দইরা টানা তুমি, লজ্জা শরম কি সব ধুইয়া খাইছো? হঠাৎ এমন অতর্কিত হামলায় আর্য বেশ ভেবাচাকা খেয়ে গেল। সে কাচুমাচু মুখে আমতামতা করে বলল, আরে না না কাকিমা, ইউর গেটিং ইট রং। আমি আসলে আমি ওর বড় হই। মহিলাটি এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। বড় হয়েছে তো ঘরে গিয়ে পিরিত করো, রাস্তার মধ্যে এইসব রং ঢং কেন? তৃষা, ওরে তো কি সত্যিই চেনো?
নাকি এই ছোকরা নাসিনে তোরে জ্বালাইতেছে? আর্য এবার আশাবাদী দৃষ্টিতে তৃষার দিকে তাকালো। মনে মনে ভাবলো তৃষা নিশ্চয়ই এখন পরিস্থিতি সামাল দেবে, কিন্তু তৃষা ঘটালো ভরাডুবি। মহিলাটির দিকে ফিরে হেলদোলহীন কণ্ঠে ও বলল, না কাকিমা, আমি ওনাকে চিনিই না, কোত্থেকে জানি এসে পিছু নিয়েছে। আপনি বরং ওর একটা ব্যবস্থা করেন তো। আর্য আকাশ থেকে পড়ার দশা। তৃষা, হোয়াট আর ইউ সেইং? আমি তোমার বর, আর তুমি বলছো চেনো না? মহিলাটি এবার আর্যর দিকে তেড়ে আসতে গিয়ে রাগে গজগজ করে বললেন, চিনিস না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। অসভ্য সামরা। তেড়ে আসতে গিয়ে মহিলাটির কাঁধের কলসটা সামান্য হেলে গিয়ে কিছুটা জল ছিটকে আর্যর শার্টে লাগলো। তৃষা ভয় পেল আর্যর নিশ্চিত রূপে রেগে যাবে এবার। মহিলাটিকে কি করবে জানা নেই, তবে তৃষার অবস্থা খারাপ করে ছাড়বে। তৃষা মনে মনে বলল, না না থাক বাবা, ঘুমন্ত সিংহকে জাগানো ঠিক হবে না। সে দ্রুত মহিলাকে থামিয়ে দিয়ে বলল, আরে না না কাকিমা, থাক থাক, আসলে ওনার মাথায় একটু সমস্যা আছে তো, মাঝে মাঝে আবল তাবল বলে। আপনি কিছু মনে করবেন না? হ্যাঁ, আপনি বরং যান। মহিলাটি আচানক এমন বাধা পেয়ে এবার তৃষার দিকে ফিরে মুখ ঝামটা দিয়ে বলল, মাথায় তোরই সমস্যা আছে সেমরি। কত কি ঢং করলি, আমার সাথে আমার পানি দিয়ে হয়ে গেল। মরণ আর কি, দূর হয় এখান থেকে। বলেই তিনি গজগজ করতে করতে পা চালিয়ে চলে গেলেন। আর্য নিজের ভেজা শার্টের দিকে তাকিয়ে আর তৃষার হাসি মুখ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাথায় সমস্যা? রিয়েলি তৃষা? এটাই ছিল তোমার বেস্ট এক্সকিউজ? তৃষা তখন হনহন পায়ে হাঁটতে হাঁটতে বলল, ঠিকই তো বলেছি। নিশিথিনীর নিবিড় আঁচল ক্রমে আচ্ছন্ন করেছে সুবর্ণপুরের নিস্তরঙ্গ প্রান্তর। গগনতলে একফালি মালিন্যহীন চাঁদ আজ বড্ড মায়াবী। তার নিচে ঠাঁই পেয়েছে রূপালী জ্যোৎস্না, সিক্ত ধানক্ষেতগুলো। দূর জনপদ হতে ভেসে আসা ব্যাঙ্গের সমবেত ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ধ্বনি আর ঝিঝি পোকার অবিরাম তান নিস্তব্ধ রজনীতে এক বিচিত্র সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছে। নৈশভোজের সমাপনার্থে শ্রান্ত ছোট্ট টুইঙ্কেলকে নিদ্রপুরীতে পাঠিয়ে তৃষা ধীর পায়ে এসে দাঁড়ালো কক্ষের ঝুল বারান্দাটায়। সিক্ত মাটির আদিম সোদা মাটির গন্ধ আর শীতল সমীরণের স্পর্শে ওর উন্মুক্ত কেশরাশি অবদ্ধ হয়ে লুটোপুটি খাচ্ছে ললাটে। এক অপার্থিব মৌনতায় ও চেয়ে আছে দূর দিগন্তের ওই মেলানি মাজল জ্যোৎস্নার পানে। সহসা পিছে কার উপস্থিতি অনুভূত হতেই তড়িৎ বেগে ঘুরে দাঁড়াতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ ওর মেদহীন কোমর আঁকড়ে ধরল একজোড়া বলিষ্ঠ হাত। কিঞ্চিত কম্পিত হওয়ার পর মুহূর্তেই আগন্তুকের অস্তিত্ব উপলব্ধি করে থমকালো তৃষা। পরিচিত ভেজা ভেজা গন্ধটা অনুভব করে হৃদয়ে শিহরণ তুমুল হয়ে উঠছে। তবুও নিজেকে যথাসাধ্য সামলিয়ে কণ্ঠস্বর কড়া করে ও বলল, ছাড়ুন আমায়। কি বললে? শুনতে পাচ্ছি না। আই সে ছাড়ুন আমায়। আর্য বাঁধন আরও দৃঢ় করে বলল, স্টুপিড গার্ল, ছাড়বো বলে ধরেছে নাকি? তৃষা তাচ্ছিলর হাসি মিলে বলল, আর এটা কতদিন ধরে থাকবে? যতদিন না পুরোপুরি নিজের ফার্স্ট ওয়াইফকে ভুলতে পারেন। কিন্তু তারপর তারপর আমার কি হবে ভেবে দেখেছেন? আপনি তো সরি বলে গায়েব হবেন, কিন্তু তারপর আমার এই ছোট্ট হৃদয়ের রক্তকরণের কি হবে মিস্টার আরজি হাসান? তৃষার এহেন কথায় রীতিমতো তাজ্জব বনে গিয়েছে আর্য। বলিষ্ঠ হাতের বাঁধন এক মুহূর্তের জন্য শিথিল হলেও ও তৃষাকে ছেড়ে না দিয়ে বিদ্যুৎ বেগে ওর কাঁধ দুটো শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। What the hell are you talking about, Trisha? Are you crazy? তৃষা দুহাতে আর্যর বুক ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু আফসোস ওর ক্ষীণ দেহ তাতে সায় দিল না। তবুও ও ফুঁসে উঠে বলল, ক্রেজি আমি নই আরজি হাসান, ক্রেজি তো আপনি, যে কিনা এখনো নিজের পাস্টের ট্রমা থেকে বের হতে পারেননি। আপনার ফার্স্ট ওয়াইফই আমার সব বলেছে। আপনি এখনো আপনার প্রথম স্ত্রীর স্মৃতিতে বুঁদ হয়ে আছেন। আমাকে স্রেফ একটা রিবাউন্ড বা তাকে ভোলার মাধ্যমে হিসেবে ব্যবহার করছেন আপনি। জাস্ট আ পাপেট টু হিল ইউর ওল্ড ওন্স। আর্য চোয়াল শক্ত হয়ে এলো এবার। ও এক পা এগিয়ে তৃষাকে রেলিংয়ের সাথে চেপে ধরল। ওর তপ্ত নিঃশ্বাস তৃষার ললাটে বিঁধছে। রক্তাক্ত দৃষ্টি মিলে আর্য বলল, Listen to me very carefully. প্রথমত, মাহিরান কি বলেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলে তুমি আমাকে কতটা চেনো। Do you really think I'm that cheap? কাউকে ভোলার জন্য আমি অন্য একজনের লাইফ নিয়ে খেলবো? তৃষা মুখ ফিরিয়ে নিয়ে তাচ্ছিল সুরে বলল, মানুষের অবচেতন মন অনেক কিছুই করে মিস্টার আরজি হাসান। আপনি হয়তো নিজেও জানেন না যে আপনি এখনো ওই ছায়ার পেছনে ছুটছেন। আর্য এবার তৃষার চিবুক ধরে নিজের দিকে ফিরে বলল, বাজে বকা বন্ধ করো।
It's been years and she is dead in my memories too. তোমার ইনসিকিউরিটি দিয়ে আমাদের প্রেজেন্ট নষ্ট করো না। I don't need any medium to forget her. তোমাকে যখন কাছে টানি তখন শুধু তোমাকেই দেখি, অন্য কাউকে না। So, stop this nonsense right now. তোমার কি মনে হয় এই 1 মাসে আমার হৃদয়ের দহন, আমার ব্যাকুলতা, বারবার তোমাকে ফোন করা, তুমি ফোন না ধরলে পুনরায় নির্লজ্জের মতো ট্রাই করা সব অভিনয় ছিল? Are you that blind? তৃষা নিশ্চুপ, যেন বাক শক্তি হারিয়েছে ও। তবে আর্য থামল না। 1 মাস যাবৎ তৃষার সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার কারণে বোঝে ওর মস্তিষ্কে দোলা দিল একটাই প্রশ্ন, মাহিরিনের সাথে তৃষার দেখা হলো কিভাবে? আর্য তৃষাকে প্রশ্ন করতেই যাচ্ছিল, তবে সেটা না করে আর্য বলল, বাই দ্য ওয়ে, আমি ইমপ্রেসড মিসেস তৃষা নওয়াজ। বাইরের কেউ তোমাকে আমাদের সম্পর্কে নিয়ে কিছু বললো আর তুমি সেটাই মেনে নিলে? আমার প্রতি তোমার বিশ্বাস এতটাই ঠুনকো? তৃষা অশ্রুসিক্ত নয়নে চাইল আর্যর পানে, অস্ফুট স্বরে বলতে চাইল না। তবে ততক্ষণে আর্যর বাহুবন্ধন শিথিল হয়েছে। ও তৃষাকে ছেড়েই কক্ষ ত্যাগ করল, একটিবারও চাইল না পিছে। এদিকে ওর প্রস্থান পথের দিকে চেয়ে ধীরে ধীরে মেঝেতে বসে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে তৃষা আনমনে বলল, অভিমানী মনটা আপনাকে হারাতে চায়নি বলেই হয়তো মিথ্যে সন্দেহের দেয়ালে নিজেকে বন্দি করে আগলে রাখতে চেয়েছিল। অথচ আজ সেই দেয়ালটাই আমাদের মাঝে এক অতল দূরত্ব তৈরি করে দিল ক্যাপ্টেন। হৃদয়ে নিভৃত কোণে বেজে উঠল গানের কয়েকটি কলি। মনের অনুরাগে বাজে এমন লাগেনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি।